আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। শেষ হলো 5 দিনের শারদীয় উৎসব। বিষাদের মেঘ সরিয়ে বিজয়ের মন্ত্র কণ্ঠে নিয়ে দেবী দুর্গাকে বিদায় জানালো বাঙালি হিন্দু সম্প্রদায়। কৈলাসে ফিরে গেলেন দশভুজা। সিঁদুর খেলার আবির আর ভক্তদের নানা আনুষ্ঠানিকতায় বিদায় লগ্নের সেই বিশেষ মুহূর্তগুলো নিয়ে জুবায়ের প্রধানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন নাহিদ প্রিন্স। ঢাকের তালে তালে আনন্দ আর ভক্তির মিলনে বুড়িগঙ্গার তীর যেন ভরে ওঠে এক অন্যরকম আবহে। রাজধানীর বিভিন্ন মণ্ডপে মণ্ডপে উৎসবের রঙে ভক্তদের উল্লাস আর সিঁদুর খেলার আবিরে গড়ে উঠেছিল আনন্দময় এক ছন্দ। কিন্তু সেই মা ফিরে গেলেন কৈলাসে, তাই শোক নয়, ভক্তদের কণ্ঠে ভেসে আসে জয়ধ্বনি। বিজয়া দশমীর বার্তা যেন এটাই, অশুভ শক্তির বিনাশে শুভের জয়ে। আমরা চাচ্ছি সমগ্র বাংলাদেশটা যাতে শান্তিতে থাকে। ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবাই সুখে শান্তিতে, হিন্দু মুসলমান সবাই মিলে একসাথে যাতে বসবাস করতে পারি এদেশে। উল্লাসের পরতে পরতে মিশে আছে ঘরের মেয়েকে বিদায়ের করুণ সুর। সিঁদুরে রাঙা মুখগুলোতেই স্পষ্ট মা ফিরে যাচ্ছেন, তাই বিদায় জানানোর আগে দেবীকে বরণ করে নেয়ার এই প্রস্তুতি। আনন্দ লাগছে যে মা আসছে, বছর আবার আসবেন। সবার খারাপ লাগে, এটা খারাপ, সে আবার একটা বছর অপেক্ষা করতে হবে আমাদের। প্রতিমা বিসর্জন এমনি মজা হয়েছে, এন্ড প্রতিমা বিসর্জন তার জন্য একটু খারাপও লাগছে। আসছে বছর আবার হবে, সমস্যা নাই, মা ঘরে ঘরে সবাইকে রক্ষা করে। এই আবেগকে শৃঙ্খলায় রাখতে প্রশাসনের কড়া নজরদারি। বুড়িগঙ্গা সহ আশপাশের এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা বাহিনী ছিল কড়া নিরাপত্তায়। এছাড়াও নদীপথে নৌ পুলিশ আর ফায়ার সার্ভিসের নিরাপত্তায় আটসাট আয়োজন। বিভিন্ন স্তরে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেই কঠোর একটি নিরাপত্তা বলয় তৈরি করেছে, যার শেষ পর্যন্ত আজকে বিসর্জনের মধ্য দিয়ে সেই নিরাপত্তা পরিকল্পনাটা বাস্তবায়ন হবে। 5 দিনের মহামিলন শেষে বুড়িগঙ্গার তীরে আনন্দ আর বিষাদের সহাবস্থান। মৃন্ময়ী মা ফিরে গেলেন প্রকৃতিতে, কিন্তু রেখে গেলেন বিজয়ের অম্লান দীপ্তি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এর আগে দশমীর প্রথম প্রহর শুরু হয় বিহিত পূজা, পুষ্পাঞ্জলি, ঘট ও দর্পণ বিসর্জনে। দুপুরের পর সনাতনী নারীরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। ভক্তরা মনে করেন বিদায় বেলায় দেবী রেখে যাবেন শান্তির অমীয় সুধা। সাবরিনা খন্দকার জানাচ্ছেন বিস্তারিত। ঢাকের তালে শঙ্খের ধ্বনিতে কাসরের ঝংকারে মুখর মণ্ডপ। দশমীর দিনে সকালে দর্পণ স্নান আর বিহিত পূজায় ফুল, চন্দন, বিল্লপত্রে আরাধনা করা হয় দেবীর। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুকুর পাড়ে ঘট বিসর্জন, অঞ্জলির পুষ্পে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা, দেবী দুর্গার আশীর্বাদে দূর হবে দুঃখ, জগৎ ভরে উঠবে শান্তি ও মঙ্গল আলোয়। মায়ের কাছে এটা যাওয়া, মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। অনেক খারাপ লাগছে, কেন মা চলে যাচ্ছে। কোনো কিছুতেই যেন কোনো বিভেদ না থাকে। লোভ লালসা, মূলত এটা বিসর্জন দেওয়াটাই বিজয় দশমীর মূল উদ্দেশ্য। বিবাহিত নারীরা সিঁদুর খেলায় মাতেন লাল রঙের উচ্ছ্বাসে। মায়ের চরণে সিঁদুর ছোঁয়ে, সেই সিঁদুরটা আমরা সারা বছর রেখে দিয়ে স্বামীর মঙ্গল কামনা করে সিঁথিতে সিঁদুর করি। এটার জন্য সবাই ওয়েট করে থাকে, বছরে একটা দিন সবাই মিলে সিঁদুর খেলবে। পূজা মণ্ডপ পরিদর্শনে এসেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা হিন্দু সম্প্রদায়ের সাথে এই আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছি এবং সবাইকে আবারও বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। এই দিনেই মহিষাসুরকে বধ করে দেবতাদের মুক্তি দিয়েছিলেন দুর্গা। গজে চড়ে মর্তে এসেছিলেন দেবী দুর্গা।
আজ ফিরলেন দোলায় চড়ে স্বামী গৃহ কৈলাসে, নিয়ে গেলেন সকল অমঙ্গল। ভক্তদের আশা আগামী শরতে দেবী আবার ফিরবেন নতুন আনন্দ, আশীর্বাদ আর শান্তির বার্তা নিয়ে। সাবরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি ঘিরে পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে। কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে পর্যটকদের ভিড়। টানা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। নিষেধাজ্ঞা কাটিয়ে ৩ বছর পর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে বান্দরবানের কেওক্রাডাং পাহাড়চূড়া। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। টানা ছুটিতে কক্সবাজারের সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সমুদ্র সৈকত পর্যটকদের মিলনমেলায় পরিণত হয়েছে। সাগরের নীল জলে জলকেলি সহ নানা খেলা ও রাইডে চড়ে আনন্দে মেতেছে ভ্রমণ পিপাসুরা। কক্সবাজার আসলে আমাদের মনটা ভালো হয়ে যায় এখানে সমুদ্র দেখতে, এই জন্যই বারবার ছুটে আসি। আসলে যাই দেখি একই সিস্টেম, কিন্তু আমরা ভিন্ন কিছু চাই এখানে। যেমন ধরেন সিনিপ্লেক্স হতে পারে, বাচ্চাদের জন্য খেলার কিছু রাইড টাইড করা উচিত। আমাদের বেশিরভাগ হোটেল বুকিং আছে এবং সর্বোচ্চ সংখ্যক ট্যুরিস্টদের আমরা আগমনের প্রত্যাশা করি। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারের হোটেল মোটেলের শতভাগ রুম বুকিং হয়ে গেছে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন প্রতিদিনই লাখো পর্যটক সৈকতে ভিড় করছেন। 3 থেকে 3.5 লাখ, প্রায় 4 লাখ লোকের সমাগম এখানে ঘটবে। আর এই উপলক্ষে আমাদের টুরিস্ট পুলিশের এখানে 3 স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে আমাদের পুরো নিরাপত্তার ব্লকে আমরা ডেকে দিয়েছি, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া এবং আনন্দ গণপরিবেশের মধ্য দিয়ে এই প্রতিমা বিসর্জন টুরিস্ট পুলিশ সর্বাত্মক তার আমরা প্রচেষ্টা আমাদের থাকবে। এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে 3 বছর পর আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে বান্দরবনের কেওক্রাডং পাহাড়চূড়া। দীর্ঘদিন পর পাহাড়ে আসতে পেরে খুশি ভ্রমণ পিপাসুরা। উৎকণ্ঠার অবসান হলো, মানে পরিস্থিতিটা শান্ত স্বাভাবিক হয়েছে। এখানে টুরিস্ট না খোলার কারণে মানে কেনা বেচার কম হয়। আমরা সরকার থেকে অনুরোধ চাচ্ছি যে এখানে টুরিস্ট খুব তাড়াতাড়ি যেন খুলে দেয়। দোকান খুললাম, মানুষজন দেখা যাচ্ছে, বাজার আছে, আমরা কাস্টমার আছে, বসে আছি। জেলা প্রশাসন বলছে নিরাপত্তার কথা চিন্তা করে 2022 সালের অক্টোবরে কেওক্রাডং পাহাড়চূড়া সহ আশেপাশের বেশ কয়েকটি দর্শনীয় স্থানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে এখন নিয়মকানুন মেনে পর্যটকরা সেখানে ভ্রমণ করতে পারবেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। অন্য প্রসঙ্গ, জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে নিউ ইয়র্কের স্থানীয় সময় 11:10 ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। এমিরেটস এয়ারের একটি ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে দুবাই হয়ে ঢাকায় আসেন তিনি। এর আগে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গত 22 সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা সহ তার সফর সঙ্গীরা। এই সফরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও অগ্নি পরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। জয়নাল আবদিন আরও বলেন, নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি। 1991 সালের মতো একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে যে দলই ক্ষমতায় আসুক বিএনপি তা মেনে নেবে এবং দেশের 18 কোটি মানুষের আস্থা ফিরে আসবে। ভারত সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ভারত সত্যিকারের বন্ধু হলে তিস্তায় পানি নেই কেন? ছাত্র ও সাধারণ মানুষের ঐক্যের প্রতি গুরুত্ব দিয়ে জয়নাল আবদিন ফারুক আরও বলেন, যারা দেশের ঐক্য বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আমার বর্ডারে গুলি করে মানুষ মারে আর পুশিং করে বাংলায় কথা বললে বাংলাদেশি। যদি আপনি বন্ধু হন, আপনার দেশে গণতন্ত্র থাকবে, আমার দেশে গণতন্ত্রকে আপনি হস্তক্ষেপ করবেন। দেশের জনতার যে ঐক্য,
যে ঐক্য দিয়ে 5 আগস্ট হাসিনা বিদেশে পালিয়েছে, সে ঐক্য বিনষ্ট করার যারা সাহস যোগাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। 7 অক্টোবরের মধ্যে প্রতীক বেছে নিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতীকের বাইরে আরপিওর তফসিলে থাকা অন্য 50টি প্রতীকের যে কোনো একটি বেছে নিতে নাগরিক পার্টির প্রতি আহ্বান জানানো হয়। ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত চিঠি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির আবেদনের প্রত্যাশিত 7টা প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালায় অন্তর্ভুক্ত নেই। এজন্য বিধিমালায় থাকা খাট, উটপাখি, আলমিরা, লাউ, কল সহ অন্যান্য প্রতীক থেকে একটি বাছাই করতে হবে। গাজায় চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ্ববাসীকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের ব্যবসায়িক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং আরব দেশগুলোর নেতাদের ইহুদিদের দালালি থেকে বের হবার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিকেলে রাজধানীতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রতি সংহতি ও ফিলিস্তিনিকে মানবিক সহায়তা যাত্রায় সমর্থনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ও ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, গাজায় ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাবকে তীব্রভাবে নিন্দা জানান তিনি। বাংলাদেশ সরকারকেও এর বিরুদ্ধে অবস্থান নেবার আহ্বান জানান। বক্তারা বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের জনগণ ঐতিহাসিকভাবে সংহতি প্রকাশ করে আসছে। এই সহানুভূতির বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে ছাত্র শিবির সবসময় সোচ্চার থাকবে। মৌসুমের শেষ সময়েও নাগালের বাইরে বাঙালির সবচেয়ে কাঙ্ক্ষিত মাছ ইলিশ। কেজিতে 2600 টাকায় বিক্রি হচ্ছে মাছটি। ভারত ছাড়া অন্য কোনো দেশে ইলিশের রপ্তানি বন্ধ হলেও বাজারে বাড়েনি ইলিশের সরবরাহ, কমেনি দামও। এতে হিমশিম অবস্থা মধ্যবিত্তের। পাইকারি বাজারেও স্বস্তি নেই। আড়ত থেকে 2000 থেকে 2200 টাকা কেজি দরে ইলিশ কিনছেন বিক্রেতারা, পরে তারা ভোক্তা পর্যায়ে পৌঁছাচ্ছে চড়া দামে। নাজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বাঙালির উৎসব পার্বণের সঙ্গী ইলিশের দাম আকাশ ছোঁয়া। আগুন দামে মাছটি এখন বিলাসিতার প্রতীক হয়েছে নিম্ন মধ্যবিত্তের কাছে। রাজধানীর বাজারে ছোট আকৃতির এই ইলিশটির ওজন মাত্র 400 গ্রাম, কিন্তু দাম হাঁকানো হচ্ছে প্রায় 800 থেকে 1000 টাকা। এমন পরিস্থিতি পুরো মাছ বাজারেই। আর এতে অনেকেই মাছের রাজা ইলিশ না নিয়েই বাড়ি ফিরছেন, আবার অনেকে কিনছেন চড়া দামে। 1800 টাকার ইলিশ আজকে শুনলাম 2100 টাকা। ইলিশের ভরা মৌসুম, এ সময় তো এত দাম আমরা এক্সপেক্ট করি না, একটু কম তো থাকা উচিত। এই টাইমটার জন্য তো সারা বছর আমরা অপেক্ষা করি। কাস্টমারের দাম চাইলে জায়গা, যার টাকা পয়সা আছে 2টা 3টা একটা এমনি লয়ে যায়। টাকা মনে করেন সাধারণ মানুষেরা কেনার মতন পরিবেশ নাই। মৌসুমের বাকি আর একদিন, আর এই সুযোগেই আকাশ ছোঁয়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। উৎপাদন কমে যাওয়ার অজুহাতে বড় সাইজের ইলিশ ঠেকেছে 2300 থেকে 2600 টাকায়। কালকে 1 কেজি মাছ বেচছি ভাই 2200 টাকা, আজকে 1 কেজি মাছ 2500 টাকা, কেজিতে 300 টাকা বাড়তি। ঢাকায় এসে দাম বাড়ে না তো, বাইরে এমনই দাম, এটা তো দাম বাড়ে না, এটা অসম্ভব। পরশু দিনের থেকে কালকে 1-150 বেশি, কালকের থেকে আজকে 1-150 টাকা কেজিতে বেশি। মাছের আমদানি কম। ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম, কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত কারণে বছর বছর কমেছে ইলিশ উৎপাদন। বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরে প্রায় 52,000 টন কমেছে ইলিশ আহরণ। দেশের চাহিদা মাথায় রেখে ভারত ছাড়া ইলিশ রপ্তানি বন্ধ করেছে সরকার। 2020-21 অর্থ বছর থেকে ভারতে ইলিশ রপ্তানি হয়েছে প্রায় কয়েক হাজার টন। সবচেয়ে বেশি 2020-21 অর্থ বছরে, পরিমাণ প্রায় 1875 টন। তবে রপ্তানি মূল্য নিয়ে আছে প্রশ্ন। যেখানে দেশের বাজারে প্রায় 2500 থেকে 2600 টাকা কেজিতে ইলিশ পাচ্ছেন মানুষ, সেখানে রপ্তানি মূল্য ধরা হয়েছে $12 বা প্রায় 1460 টাকা। সবকিছু ছাপিয়ে সাধারণ মানুষের হাতের নাগালে ইলিশ পৌঁছাতে ইলিশের উৎপাদন বাড়ানোর দাবি ক্রেতাদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, ইলিশের বাজার নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, বিক্রেতারা বলছেন যে ইলিশের সরবরাহ কম, তো চাঁদপুরের মাছের আড়তে ইলিশের সরবরাহ কেমন, আর নিষেধাজ্ঞার সময় নিয়ে জেলেরা কি বলছেন?
তাহরিমা, আগামীকাল মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর প্রায় 70 কিলোমিটার এলাকা জুড়ে মা ইলিশ অবাধে যাতে ডিম ছাড়তে পারে তার জন্য ইলিশ সহ সব ধরনের নিষেধাজ্ঞা শুরু হবে। শুধুমাত্র চাঁদপুরে নয়, দেশের বিভিন্ন জায়গায় অবস্ত্রব এলাকায় এই নিষেধাজ্ঞা থাকবে। তো নিষেধাজ্ঞার একবার শেষ সময়ে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে জেলেরা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। দিন রাত এক করে তারা কাঙ্ক্ষিত ইলিশ আহরণে কিন্তু ব্যস্ত সময় পার করছেন। যদিও আমরা জেলেদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গত কয়েক মাস ধরে ইলিশের মৌসুম শুরু হওয়ার পর থেকেই তারা কিন্তু নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না, যার কারণে স্থানীয় যে আড়তগুলো রয়েছে সে আড়তগুলোতে ইলিশের সরবরাহ কম থাকায় দাম অনেকটাই বেশি। আর বিশেষ করে যেহেতু আর একদিন পরেই ইলিশের নিষেধাজ্ঞা, যে বড় যেই ইলিশের যে ট্রলারগুলো রয়েছে সেই ট্রলারগুলো ইতিমধ্যে তারা তীরে ভিড়িয়ে ফেলেছেন। জাল, নৌকা এবং ইলিশের যে সরঞ্জাম ছিল সেই সরঞ্জাম ইতিমধ্যে তারা উপরে উঠানোর প্রস্তুতি তারা নিতে শুরু করেছে। তো আসলে আরেকটা বিষয় হচ্ছে যে চাঁদপুরের অন্যতম যে মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটে আজকে সারাদিনও প্রায় বলা চলছে 300 থেকে 400 মন ইলিশের সরবরাহ হয়েছে। যদিও ইলিশের সরবরাহ যদি গতকালকে তুলনায় আজকে কিছুটা বাড়লেও তবে দাম কিন্তু একেবারে নাগালের বাইরে। আজকের বাজারও যে 1 কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেই ইলিশের কেজি বিক্রি হয়েছে 300 থেকে 2400 টাকায়। আর 1 কেজি ওজনের ইলিশ যেটা 700 থেকে 800 গ্রাম সেটা 2000 থেকে 2100 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তো অনেক ক্রেতাই আসলে মাছঘাটে এসেছেন, যেহেতু শেষ সময় তারা আসছেন, ঘুরে ফিরে দেখছেন। তাদের যদি আসলে বরাদ্দের মধ্যে থাকে তাহলে তারা ইলিশ কিনে নিচ্ছেন। অনেকেই আবার ইলিশ কিনতে না পেরে কিন্তু হতাশ হয়ে মাছঘাট ছেড়ে চলে যাচ্ছেন। সর্বশেষ হচ্ছে যেহেতু আসলে মা ইলিশ রক্ষা অভিযান, এই ইলিশ রক্ষা অভিযানে আসলে অনেকটাই নির্ভর করে সামনে আসলে ইলিশের যেই প্রাচুর্যতা এবং হচ্ছে যে ইলিশের যে আসলে অবাধ বিচরণ সেটা আসলে নির্ভর করে। ইলিশ যদি অবাধে ডিম পাড়তে পারে তাহলে আগামীতে আসলে ইলিশের প্রাচুর্যতা আরো বাড়বে, এমনটাই বলছেন স্থানীয় গবেষকরা। আর একটা বিষয় হচ্ছে যে স্থানীয় জেলা প্রশাসন এবং মৎস্য বিভাগ, নৌপুলিশ, কোস্টগার্ড তারা কিন্তু ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকা জেলেপাড়াগুলোতে প্রচারণা লিফলেট বিতরণ করেছেন। তারা একটাই বলছেন যে আসলে ইলিশ যেহেতু নদীতে থাকে, ইলিশ শুধুমাত্র জেলেরাই আহরণ করে, তার জন্য প্রথমেই কিন্তু জেলেদেরকে সহযোগিতা করতে হবে। তারা যাতে এই পুরো 22 দিন যাতে নদীতে না নামে তার জন্য কিন্তু তারা সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। আর জেলেদের পক্ষ থেকে আসলে বরাবর প্রতি বছর যে দাবিটা জানানো হয় তাদেরকে খাদ্য সহায়তা হিসাবে যেই চাল দেওয়া হয় সেই চালটুকু আসলে ঠিকমতো যাতে তাদেরকে দেওয়া হয় সেই ব্যাপারে তারা দাবি জানিয়েছেন। এর ছাড়া আরেকটা দাবি জানিয়েছেন, শুধুমাত্র চাল দিলেই হয় না, চালের সাথে আর্থিক সহযোগিতা প্রয়োজন। চালের সাথে তারা যাতে অন্যান্য কেনাকাটা করতে পারে তার জন্য আর্থিক সহযোগিতা করেছেন। আর জেলা প্রশাসক মহসিন উদ্দিন বলেছেন এই বছর 25 কেজির বদলে জেলেদেরকে খাদ্য সহায়তা বাড়িয়ে 30 কেজি চাল দেওয়া হবে। এতে করে জেলেরা কিছুটা হলে উপকৃত হবেন। তো জেলেদের যে দাবিটা সেই দাবিটার কথা তারা সরকারকে জানিয়েছেন। হয়তো এই বছর না হলে অন্য বছর খাদ্য সহায়তার পাশাপাশি জেলেদেরকে আর্থিক সহায়তা করা হবে। তো আসলে শেষ মুহূর্তে ইলিশের যে বড় স্টেশন মাছঘাট এখানে এখনো কেনা বেচা চলছে। আগামীকাল শেষ দিন এখানে রাতভর বেচা কেনা চলবে। তো এই ছিল চাঁদপুর বড় স্টেশন মাছঘাট থেকে ইলিশের সর্বশেষ। তাকরিমা। দর্শক, চাঁদপুর থেকে ইলিশ বাজারের খবর শুনছিলেন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।